স্যার আজকে একজন ক্লায়েন্ট আমাদের অফিসে এসেছিলেন। তো অফিসে এসে উনি ওনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটি দেখতে বললেন। তো আমি ওনার পোর্টফোলিওটা চেক করলাম। তো পোর্টফোলিওটা চেক করে একটা জিনিস আমি বুঝতে পারলাম, কারণ স্যার যেই সময় যেই টাইম ফ্রেমে মানে যেই মাস থেকে আমাদের ইনভেস্ট করেছিলেন, উনি শুরু করেছিলেন, ওই টাইমে আমাদেরও বেশ কিছু ক্লায়েন্টে আপনার পোর্টফোলিও আমরা শুরু করেছিলাম। তো স্যার আমি যেটা দেখে ওনার পোর্টফোলিওটা বুঝতে পারলাম যে পোর্টফোলিও একটা ওনার একটা রিটার্ন পার্সেন্টেজ একটা গ্যাপ রয়েছে। তো আমি ওইটা দেখে স্যারকে জিজ্ঞেস করলাম যে, "স্যার আপনি কীভাবে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্টটা শুরু করেছেন?" তো স্যার বললেন যে, "আমি একটা অ্যাপের মাধ্যমে করি। আর ওই অ্যাপে সেই সময় যেটা আমি যখন শুরু করেছিলাম মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টটা, ওই টাইমে যেগুলো টপ ফান্ড ছিল, সেগুলো দেখে উনি ইনভেস্টমেন্টটা শুরু করেছিলেন।" তো স্যার আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা এইটা যে, আমি যদি মিউচুয়াল ফান্ড যদি আমি ইনভেস্টমেন্ট শুরু করি, তো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে ফান্ড সিলেকশন ঠিক কতটা জরুরি? মানে ফান্ড সিলেকশনটা কতটা জরুরি? কতটা জরুরি? প্রথমে তো আমি একটা কথা বলবো যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট উনি করছেন এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে যারা প্রথম ইনভেস্টমেন্ট চালু করেন, তো অনেকেই অনেক অ্যাপ্লিকেশন আজকাল তো ফোনপে, গুগল পে এরকম টাইপের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায়। এবারে ব্যাপারটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য ফান্ড সিলেকশন অবশ্যই একটা ইম্পর্টেন্স রয়েছে এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কি দেখা হয়, কিছু টপ ফান্ডের লিস্ট থাকে। সেই সময় যে ফান্ডগুলো ভালো চলছে কিংবা যেগুলো পাস্ট রিটার্ন আমরা দেখে আসি যে সেই সময় ভালো করেছে, আমরা কি করি জেনারেলি ওই ফান্ডে আমরা আবার শুরু করে দিই আমাদের ইনভেস্টমেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের ক্লায়েন্টের যেভাবে ইনভেস্টমেন্ট করাই আমরা একটু চেঞ্জেস আছে। আমরা ওদেরকে কত পার্সেন্ট রিটার্ন কিংবা ওর ন্যাব কিংবা হচ্ছে কি বলে এইউএম কত বড় এরকম টাইপের কিংবা 1 বছর 3 বছর 5 বছরের রিটার্ন আমরা এইভাবে আমরা দেখি না। আমরা প্রথমত দেখি যে রিটার্নটা দেখি সেটা হচ্ছে রোলিং রিটার্ন। 1 বছর 3 বছর কি 5 বছরের যে রোলিং রিটার্ন, সে রোলিং রিটার্নটা আগে দেখি। তারপর আমরা দেখি পোর্টফোলিওটা ওভারল্যাপিং। এবং পোর্টফোলিও ওভারল্যাপিংটা মানে কি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে মিউচুয়াল ফান্ডে আমি হয়তো আমার কাছে 3টে ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে, দুটো ফান্ডে কি আছে, দুটো ফান্ডের রিটার্ন আমাকে এমন একটা খারাপ দিল, ওভারঅল পোর্টফোলিওটা আমার খারাপ হলো। তো ওভারঅল পোর্টফোলিওর খারাপের এখানে আমি একটা কথা বলবো যে 3টে ফান্ড আর দুটো ফান্ড, ধরো আমার 5টা ফান্ড আমার পোর্টফোলিওতে রয়েছে, এমন কিছু হয় যেমন হচ্ছে আমার সেক্টর যদি আমি মনে করি যে 5টা ফান্ডের মধ্যে আমরা তো ফান্ড আলাদা আলাদা, যে এই ক্যাটাগরি যেমন আমরা করি লার্জ মিড স্মল এরকম আমরা বিভিন্ন ধরনের করে দিয়েছি, কিন্তু ওর ভিতরে কি থাকে, স্টক থাকে। এবারে আমরা সেটা জানি না যে কোন কোন স্টক এবং কোন কোন সেক্টরকে হোল্ড করছে। এবং অনেক সময় কি হয় যে আমরা যেমন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স হতে পারে 5টা ফান্ডের মধ্যে, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে কারো 20%, কারো 10%, কারো 25% এরকম ধরনের ওয়েটেজ আছে। তো ওভারঅল আমি দেখতে পাচ্ছি আমার টোটাল 5টা ফান্ডের মধ্যে যে 50% প্লাস আমার ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে ইনভেস্টেড হয়ে যাচ্ছে। এবার ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স যে সেক্টর যদি খারাপ পারফর্ম করে তাহলে আমার ওভারঅল পোর্টফোলিওতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো এই জন্য আমাদের যে ওভারল্যাপিংটা, পোর্টফোলিও ওভারল্যাপিং খুবই ইম্পর্টেন্ট, যে এর মধ্যে মোটামুটি 20-30%-এর বেশি যেমন না ওভারল্যাপিং না থাকে যে ফান্ডগুলো আমরা সিলেকশন করবো। তাহলে এবারে বোঝা যাচ্ছে যে ফান্ডটা শুধু সিলেকশন করলে হবে না, ওর ভিতরে কি স্টক আছে, কি সেক্টর আছে, সেখানেও আমাদেরকে দেখা দরকার আছে। প্রথমে বললাম রোলিং রিটার্ন, বিভিন্ন বছরের রোলিং রিটার্ন। তারপরে হচ্ছে ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড। একটা ফান্ড ম্যানেজারের কত বছর এক্সপিরিয়েন্স আছে, উনি আরো কোন কোন টাইপের ফান্ড করেছে, এবং আজকে একটা ফান্ড ম্যানেজার একটা ফান্ডকে ভালো জায়গায় নিয়ে এসে ম্যানেজ করে, কালকে কি হলো একটা এএমসি ছেড়ে ফান্ড ম্যানেজার অন্য এএমসি গেল। তো হতে পারে নতুন কোনো ফান্ড ম্যানেজার আগের পুরানো ফান্ড ম্যানেজারের মতন সে ওই ধরনের ফান্ডটাকে ম্যানেজ করতে পারছে না, তখন একটা রিটার্নের ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। তারপর হচ্ছে পুরোপুরি হিস্টোরিক্যাল অ্যানালিসিস, মানে কতবার নেগেটিভ অবজারভেশন, মানে দেখি রিস্ক বা নেগেটিভ অবজারভেশন। এখানে নেগেটিভ অবজারভেশন বলতে কি, যে কোনো ফান্ডের নেগেটিভ অবজারভেশনের মানে কালকে যদি মার্কেট খারাপ যায় এ কতটা পর্যন্ত নিচে যেতে পারে, এখানে আমরা রিস্কটাকে অ্যানালিসিস করি। এবারে কি হচ্ছে, আরেকটা আছে অ্যাডভান্স রিসার্চ টুল যেগুলো রয়েছে। যেমন আমাদের কি হয়, আমাদেরকে পুরোপুরি, যেমন আমরা এনজে ওয়েলথের পার্টনার, তো এনজের পুরো রিসার্চ টিম আছে, বিভিন্ন টুলসের মাধ্যমে আমাদেরকে পুরোপুরি ফান্ডের রিসার্চ করে আমাদেরকে দেয়। এতে আমরা আমাদেরকে ক্লায়েন্টকে যখন দিতে অনেকটাই সুবিধে হয়,
এবং ওদের যে রিসার্চ আছে ওরা বিভিন্নভাবে, আমি যেগুলো বললাম রোলিং রিটার্ন, পোর্টফোলিও ওভারল্যাপিং, নেগেটিভ অবজারভেশন, এগুলো সব দেখে একদম আমাদেরকে দেওয়া হয় এবং আমি নিজেও ওই ব্যাপারগুলোকে পুরোপুরি চেক করার পরেই আমরা একটা ক্লায়েন্টকে আমরা পুরোপুরি একটা ফান্ড সাজেস্ট করি। এই জন্য আমাদের ক্লায়েন্টের একটু রিটার্নটার মধ্যে একটা ডিফারেন্স আমরা দেখতে পাই। এবং শুধু কি ফান্ড সিলেকশনটা করে দিলাম, কন্টিনিউ 5 বছর 7 বছর 10 বছর চললো, এটাও না। এইবারও কিন্তু প্রচুর কাজ আছে। কি কি কাজ আছে আমি যদি বলি, পোর্টফোলিও রিভিউ, প্রতি বছর পোর্টফোলিও রিভিউ হবে, পারফরমেন্স মনিটরিং হবে। হতে পারে আমি যে ফান্ডটা দিয়েছি সেই ফান্ডটা 2 বছর পর্যন্ত, ধরো আমি এমন একটা মিড ক্যাপ দিলাম, ওই মিড ক্যাপ সেক্টর তো গ্রো করলো কিন্তু ফান্ডটা পার্সোনালি খুব একটা রিটার্ন জেনারেট করতে পারে না, কারণ ফিউচার রিটার্ন কে হবে ওটা কেউ বলতে পারবে না। তখন আমাকে দেখতে হবে, যদি আমাকে ওই সেক্টর, যে সেক্টরাল ফান্ড, যদি কোনো সেক্টরাল ফান্ড কিংবা যদি কোনো ক্যাটাগরি ফান্ডে আমি দিচ্ছি, সে যদি গ্রো করছে আর আমার ফান্ডটা গ্রো করছে না, তখন তাকে রিভিউ করা দরকার এবং ফান্ডটার পারফরমেন্স যদি কন্টিনিউ খারাপ চলে তো তাকে আমাকে বাদ দেওয়া দরকার আছে এবং ওর জায়গায় অন্য ফান্ড নেওয়া আছে। প্লাস আমাদের রিব্যালেন্স যখন দরকার এবং কোন ফান্ডটা ভালো পারফর্ম করছে কিন্তু অল্প আমার ইনভেস্টেড হয়ে আছে, সেগুলো দেখা দরকার। এবং অনেক মানুষ কি করে, আমাদের মানে অনেকে থিমেটিক ফান্ড ইউজ করে, এবং থিমেটিক কি সবসময় তো সব সেক্টর চলে না। যে হয়তো তুমি দেখবে যে লোকটার নিয়ে কথা বলছেন, মানে বলছো ওর কিছু থিমেটিক ফান্ডও হবে, সেই সময় তো সে ভালো চলেছিল, আজ পারফর্ম করছে না। যেমন পিএসইউ একটা টাইমে দারুণ 1 বছরের রিটার্ন দিয়েছে, এখনও রিটার্নটা যাক আরও শুরু করেছে, বাট মাঝখানে একদমই রিটার্ন তার দেখতে পাইনি আমরা। তারপর হচ্ছে তার গোল অ্যালাইনমেন্ট করা, প্রত্যেকটা জিনিসে হচ্ছে গোল বেসড ইনভেস্টমেন্ট হওয়া দরকার। তার হতে পারে 3 বছর পরে গোল আছে, হতে পারে 5 বছর পরে কিছু আছে, হতে পারে 10 বছর আছে, আবার হতে পারে রিটায়ারমেন্টের জন্য লং টার্ম 15, 20, 25 বছর পরে গোল আছে। তো আমাকে সেই হিসাবে সেই ক্যাটাগরি ওয়াইজ দিতে হবে। এবারে যা 3 বছর পরে দরকার, তাকে তো আমি যদি ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করাই, তাহলে তার ডেফিনেটলি তার রিটার্নের একটা খারাপ পারফরমেন্স হবে। এবং কারো যদি 5 বছরে লাগে তাকে অন্য দিতে হবে, কারো আবার 1-2 বছরেও লাগে, কেউ এমার্জেন্সি ফান্ড দরকার, প্রতি বছর বাচ্চার হয়তো স্কুল ফিস দিতে হবে, এরকম টাইপের, এরকম অনেক ধরনের। তো ইন্ডিভিজুয়ালের কাছে প্রথমে আমরা বসবো এবং তার গোল আগে অ্যালাইনমেন্ট করব ওখানে, যে ঠিকঠাক গোল কত বছর অনুযায়ী, সেই হিসাব অনুযায়ী আমরা ফান্ডের যে ক্যাটাগরি বললাম আমরা দেব এবং তারপরে তার সাথে ইনভেস্টমেন্ট জার্নি চালু করব। তো এইভাবে আমরা করাই বলে আমাদের ক্লায়েন্টের রিটার্নের, আর বাকি যারা নিজেরা এবং বিভিন্ন মানে উইদাউট গাইডেন্সে যারা ইনভেস্টমেন্ট করে, তো তাদের রিটার্নের মধ্যে এই ডিফারেন্সটা দেখা যায়। থ্যাংক ইউ।